তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে দ্রাব্যতা গুণফল নিয়ে। তো দ্রাব্যতা গুণফলে যাওয়ার আগে আমরা ছোট দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। ঘনমাত্রা এবং দ্রাব্যতা, এই দুটো আমাদের কাছে এক মনে হতে পারে, কারণ এখানে বইয়ে দেখবা যে বই খোলার পর দেখা যায় ঘনমাত্রা একক দিয়ে আছে মোল পার লিটার, আবার দ্রাব্যতা একটা মোল পার লিটার। তো দুটা এককটা সমান হতে আমাদের কাছে মনে হয় যে দুটো এক জিনিস, বা দুটো এক জিনিস না, দুটা সম্পূর্ণ আলাদা। তো ঘনমাত্রা দ্রাব্যতা জিনিসটা আসলে কি, এটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। তো ফার্স্ট আমরা এখানে ঘনমাত্রা দ্রাব্যতা তফাৎটা নিয়ে আগে একটু আলোচনা করি। আমরা আলোচনার সুবিধার্থে আমরা শুরুতে একটা দ্রবণ নিয়ে নিচ্ছি। আমরা এখানে দ্রবণ নিলাম, যে দ্রবণে ঘনমাত্রা দেওয়া ছিল এখানে 2 মোলার। দ্রবণটা ঘনমাত্রা দেওয়া ছিল 2 মোলার। এখন তোমাকে আমি বললাম যে আমাকে একদম ঠিক এরকম একটা দ্রবণ তৈরি করে দেখাও যেখানে 2 মোলার ঘনমাত্রা হবে। তো 2 মোলার ঘনমাত্রা এরকম একটা দ্রবণ তৈরি করে দেখাতে হবে। তো আমরা এখন যে কাজ করলাম, ধরো হচ্ছে আমরা 3টা পরীক্ষা চালাচ্ছি। তো প্রথম পরীক্ষাতে আমরা করলাম কি, এটা 1 নম্বর পরীক্ষা। এখানে আমরা 1 লিটার পানি নিলাম। তো 1 লিটার পানির মধ্যে এখানে আমরা করলাম কি, এখানে 0.5 মোল এখানে বস্তু নিলাম। এখানে আমরা 1 লিটার পানির মধ্যে এখানে 0.5 মোল বস্তু নেওয়া হলো। তাহলে 1 লিটার পানিতে যখন 0.5 মোল বস্তু নিচ্ছি, তাহলে তার ঘনমাত্রা কত হবে? 1.5 মোলার। মোল পার লিটার মানে কিন্তু মোলার, হ্যাঁ। তাহলে ঘনমাত্রা দেওয়া হচ্ছে এটা হচ্ছে 0.5 মোলার হবে। এটা ঘনমাত্রা হবে 0.5 মোলার, ঠিক আছে। আসলে আমি 1.5 বানাইতাম না, 1.5 না। যদি এখানে আমরা 1.5 মোল এখানে বস্তু নিয়ে থাকি, এটা ঘনমাত্রা কত হবে? এটা হবে 1.5 মোলার হবে এটা ঘনমাত্রা। তো এবার আমরা দেখা যাচ্ছে যে এটার সাথে মিল পেলাম না। আমরা দ্বিতীয়বার করলাম কি, আরেকটা পরীক্ষা চালাইলাম। এই পরীক্ষাতে যথারীতি আমরা এখানে আবারও 1 লিটার এখানে আমরা পানি নিচ্ছি। এটা দ্বিতীয় পরীক্ষা। তো দ্বিতীয় পরীক্ষাতে আমরা করলাম কি, এখানে 1 লিটার পানি নিলাম। 1 লিটার পানি নিলাম। 1 লিটার পানিতে এখানে আমরা করলাম কি, এবার 2.5 মোল দিলাম এখানে একটা দ্রব। তো 1 লিটারের মধ্যে যখন আমরা 2.5 মোল দিচ্ছি, এর ঘনমাত্রা হয়ে যাবে এখানে 2.5 মোলার হবে। এটা এই ঘনমাত্রা হয়ে যাবে 2.5 মোলার। এবারও মিলল না। আমরা তৃতীয় আরেকটা পরীক্ষাতে গেলাম আর কি। তৃতীয় পরীক্ষাতে গিয়ে আমরা এখানে আমরা করলাম কি, এবার 1 লিটার পানি নিচ্ছি আমরা আবারও। এই 1 লিটার পানির মধ্যে আমরা করলাম কি, এখানে সরাসরি 2 মোল একটা বস্তু নিলাম। এবার এখানে আমরা 1 লিটার পানির মধ্যে আমরা করলাম কি, এখানে 2 মোল নিলাম হচ্ছে দ্রব, হ্যাঁ। 2 মোল দ্রব নিলাম। 2 মোল দ্রব যখন নিচ্ছি, তাহলে এটা ঘনমাত্রা কত হবে? 2 মোলার হবে। এটা ঘনমাত্রা হয়ে যাবে তখন 2 মোলার। তাহলে এখানে আমরা তৃতীয় পরীক্ষা চালালাম যেটা। এখন 3টা পরীক্ষা থেকে দেখা যাচ্ছে যে আমাদের রেফারেন্স ভ্যালু যেটা, এই রেফারেন্স ভ্যালুর সাথে মিলল কোনটা? একদম শেষেরটা। প্রথম 2টা পরীক্ষাতে কিন্তু এটা আমাদের রেফারেন্স ভ্যালুর সাথে মেলে না। তো মূলত এখন এই 3টা পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে ঘনমাত্রা জিনিসটা কি আর দ্রাব্যতা জিনিসটা আসলে। আমাদের একটু পর আমরা দ্রাব্যতা গুণফল পড়বো। তো দ্রাব্যতা গুণফল পড়তে গেলে ঘনমাত্রা দ্রাব্যতা তফাৎ থেকে এটাকে বোঝা দরকার। তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রা কি আর দ্রাব্যতা কি এখন বুঝে ফেলবো। ঘনমাত্রা আর হচ্ছে দ্রাব্যতা। এখানে যদি ঘনমাত্রার কথা বলি, 3 পরীক্ষাতে যা যা পেলাম 3টাই ঘনমাত্রা। তার প্রথমটাও ঘনমাত্রা হবে, দ্বিতীয়টাও ঘনমাত্রা হবে, এবং এখানে তৃতীয়টাও ঘনমাত্রা হবে। কিন্তু এদের মধ্যে যদি আমি বলি দ্রাব্যতা কোনটা, দ্রাব্যতা হবে শুধুমাত্র 3 নম্বরটা, যেটা আমার রেফারেন্স ভ্যালুর সাথে মিলে, যেটা আমার যে দ্রবণ দেওয়া ছিল সে রেফারেন্স দ্রবণের সাথে যেটা মিলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা। এখন এখানে তো আসলে রেফারেন্স ভ্যালু দেওয়া থাকবে না, এটা আমি এমনিতে আলোচনার সুবিধা ধরে নিলাম। অ্যাকচুয়ালি রেফারেন্স ভ্যালু ইকুয়াল তুমি মনে মনে ধরে নাও যেটা একটা সম্পৃক্ত অবস্থা। তার মানে দেখো, এটা কিন্তু হচ্ছে যদি আমি বলি যে 2 মোলার একটা দ্রবণ তৈরি করতে হবে, তাহলে এখানে 2 মোলার চাইতে আমি কম এখানে বস্তু নিলাম। তাহলে 2 মোলারটা কি, 1 লিটারে যখন 2 মোল বস্তু থাকে, 2 মোল যখন দ্রব থাকে, তখন তাকে বলছে 2 মোলার। তাহলে আমার প্রয়োজন হচ্ছে 1 লিটারের মধ্যে 2 মোল বস্তু। প্রথম আমি বললাম কি, এখানে 1.5 মোল বস্তু নিলাম। এটা কি পর্যাপ্ত পরিমাণ পেলাম? এটা অসম্পৃক্ত দ্রবণ, এটা বেশি হয়ে গেছে। আমার 2 নেওয়ার কথা ছিল, আমরা 2.5 নিয়ে ফেলছি। বেশি যখন হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? অতিপৃক্ত দ্রবণ। আর এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে আমাদের যা নেওয়ার কথা তার মোটামুটি কি সমান পরিমাণ আমরা নিয়ে ফেলছি। যতক্ষণ নেওয়ার কথা আমরা সেই পরিমাণ নিয়ে ফেললাম। তাহলে তখন এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা সম্পৃক্ত অবস্থা। তো মূলত সম্পৃক্ত অবস্থায় যে ঘনমাত্রা পাচ্ছি তাকে আমরা কি বলবো? তাকে বলবো দ্রাব্যতা। বুঝতে পারলাম? তা রেফারেন্স ভ্যালু এটা এমনিতে আর কি ধরে নেওয়া মানে আর কি ধরে নেওয়া বিষয়। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে সম্পৃক্ত অবস্থাটা কি। তাহলে এখানে যে কোনো অবস্থায় আমি যদি নেই, সেটাকে বলবো দ্রাব্যতা। এর সম্পৃক্ত অবস্থাও হতে পারে, অতিপৃক্ত অসম্পৃক্ত হতে পারে। তাহলে যে কোনো অবস্থায় যেটা নিচ্ছি সেটা কি? ঘনমাত্রা, সেটা ঘনমাত্রা। আর একমাত্র সম্পৃক্ত অবস্থার যে ঘনমাত্রা, তাকে আমরা বিশেষভাবে বলতে পারি দ্রাব্যতা।
তারপর দ্রাব্যতাও কিন্তু ঘনমাত্রা মোটামুটি কাছাকাছি বিষয়, শুধু এগুলো সম্পৃক্ত অবস্থায় কাউন্ট করতে হয়, আর ঘনমাত্রা যে কোনো অবস্থায় কাউন্ট করা যায়। ক্লিয়ার, বুঝতে পারলাম? একটা কথা লিখো, লিখো পরীক্ষণীয় যে কোনো মানই ঘনমাত্রা, পরীক্ষণীয় যে কোনো মানই ঘনমাত্রা, পরীক্ষণীয় যে কোনো মানই ঘনমাত্রা। পরীক্ষণীয় যে কোনো মানই ঘনমাত্রা, পরীক্ষণীয় যে কোনো মানই ঘনমাত্রা। এবার লিখো আরেকটা পয়েন্ট লিখো, সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা। 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 তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মূলত আমরা যে মানই নিই না কেন প্রত্যেকটা মানে কি হবে, প্রত্যেকটা মানই হবে এখানে ঘনমাত্রা। আর এই ঘনমাত্রা একটা বিশেষ রূপ হচ্ছে কি দ্রাব্যতা। তার সম্পৃক্ত অবস্থায় যে দ্রাব্যতা, যে ঘনমাত্রা আমরা কাউন্ট করতেছি সেটা কি দ্রাব্যতা। সম্পৃক্ত অবস্থায় কাউন্ট করলে সেটা কি হবে দ্রাব্যতা হবে, আর নর্মাল অবস্থায় কাউন্ট করলে সেটা হবে ঘনমাত্রা। মানে ধরুন আমরা জানি না যে এটা সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত, তার মানে আমার জানা নাই যে দ্রবণটা কোন প্রকৃতির, তখন সেটা ঘনমাত্রা। আর দ্রবণটা যদি সম্পৃক্ত প্রকৃতির হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো দ্রাব্যতা। তা বুঝতে পারলাম যে দুটোর মধ্যে আসলে তফাৎটা কোথায়। এখন এই যে ঘনমাত্রা যেগুলো আমরা পাই, এই ঘনমাত্রাগুলোকে গুণ করলে যা পাওয়া যায় তাকে বলা আয়নিক গুণফল। এটা একটু নোট করো তাহলে। এখন দেখো ঘনমাত্রাকে গুণ করলে যা পাওয়া যায় সেটা আয়নিক গুণফল। ঘনমাত্রাকে গুণ করলে যা পাওয়া যায় সেটা আয়নিক গুণফল। ঘনমাত্রাকে গুণ করলে যা পাওয়া যায় সেটি আয়নিক গুণফল। ঘনমাত্রাকে গুণ করলে যা পাওয়া যায় সেটা আয়নিক গুণফল। এর সাথে আরেকটা কথা লিখে নাও, দ্রাব্যতার মানগুলো গুণ করলে যা পাওয়া যায় সেটি দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার মানগুলো গুণ করলে যা পাওয়া যায় সেটি দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার মানগুলো গুণ করলে যা পাওয়া যায় সেটি দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার মানগুলো গুণ করলে যা পাওয়া যায় সেটি দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার মানগুলো গুণ করলে যা পাওয়া যায় সেটি দ্রাব্যতা গুণফল। লিখে ফেলছি। তাহলে আমি ঘনমাত্রা থেকে যেটা পাচ্ছি সেটা আসলে কি হবে, এটা হবে আয়নিক গুণফল হবে। হ্যাঁ, ঘনমাত্রা থেকে যা পাওয়া যাবে সেটা হচ্ছে আয়নিক গুণফল। আর আমরা দ্রাব্যতা থেকে যেটা পাবো সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে পরীক্ষণীয় যে কোনো মান যদি ঘনমাত্রা হয়ে থাকে তাহলে পরীক্ষণীয় যে কোনো মানই আয়নিক গুণফল হবে। আবার সম্পৃক্ত অবস্থা দ্রাব্যতা যদি, সম্পৃক্ত অবস্থা ঘনমাত্রা যদি দ্রাব্যতা হয়ে থাকে তার অর্থ সম্পৃক্ত অবস্থা আয়নিক গুণফল কি হবে, দ্রাব্যতা গুণফল হবে। যেহেতু আমরা এখান থেকে এটা পাইছি, তাহলে এখানে আরেকটা পয়েন্ট লিখো, লিখো সম্পৃক্ত অবস্থা আয়নিক গুণফলই হচ্ছে দ্রাব্যতা গুণফল। পরের সবগুলোকে আমি এক জায়গায় ঠিক করে দিচ্ছি। আগে লিখে নাও, লিখো সম্পৃক্ত অবস্থার আয়নিক গুণফলই হচ্ছে দ্রাব্যতা গুণফল। সম্পৃক্ত অবস্থার আয়নিক গুণফলই হচ্ছে দ্রাব্যতা গুণফল। সম্পৃক্ত অবস্থার আয়নিক গুণফলই হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো বিষয়টা কি ক্লিয়ার এবার? হ্যাঁ, লিখে ফেলছি। তাহলে একটু আমরা একটু খেয়াল করে দেখো, এখন পুরোটা আমি একবার রিভিউ করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা ঘনমাত্রা নাকি দ্রাব্যতা বুঝবো কিভাবে। আচ্ছা, তার আগে এই বিষয়টা দুটো আমি একসাথে আলোচনা করলাম কেন। আসলে ঘনমাত্রা এককটা হচ্ছে মোল পার লিটার, আবার দ্রাব্যতা অনেকগুলো একক আছে, তার মধ্যে এর মধ্যে একটা একক হচ্ছে মোল পার লিটার। এই এককটা মূলত একই হওয়ার কারণে আমাদের কাছে মনে হচ্ছে দুটো এক জিনিস, কিন্তু আসলে দুটার মধ্যে কিছুটা তফাৎ আছে। বেসিক তফাৎটা হচ্ছে যে আমি সম্পৃক্ত অবস্থা, অসম্পৃক্ত অবস্থা, অতিপৃক্ত অবস্থা যে অবস্থা নিয়ে না কেন সবগুলো হবে ঘনমাত্রা। আর শুধুমাত্র বিশেষ অবস্থা যেটা অর্থাৎ সম্পৃক্ত অবস্থার যে ঘনমাত্রা সেটা আমরা বলতে পারবো দ্রাব্যতা। বুঝতে পারলাম? তাহলে এখানে তিনটাই ছিল কি, তিনটাই ছিল সেখানে আমাদের ঘনমাত্রা, তার মধ্যে এই ঘনমাত্রাটা আমরা বলতে পারবো দ্রাব্যতা, কারণ এটা আমাদের রেফারেন্স ভ্যালু, অর্থাৎ এখানে সম্পৃক্ত অবস্থাটা মিলে গেল। তাহলে যেটা সম্পৃক্ত অবস্থায় যে ঘনমাত্রা পাবো সেটা হচ্ছে দ্রাব্যতা, সেটা হবে দ্রাব্যতা। বাদ বাকি সবগুলো কি হবে, এটা নাও এটা নাও এটা নাও সবই কি হবে ঘনমাত্রা হবে। আর ঘনমাত্রাগুলোকে গুণ করলে যা পায় সেটা আয়নিক গুণফল, দ্রাব্যতাকে গুণ করলে যা পাওয়া সেটা দ্রাব্যতা গুণফল। আবার সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা যেহেতু দ্রাব্যতা, তার মানে সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফল কি দ্রাব্যতা গুণফল। বুঝতে পারলাম একটু? তাহলে এখন এক কথায় আসে, তাহলে এক কথা হচ্ছে দ্রাব্যতা গুণফলটা কি। দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রা, অর্থাৎ দ্রাব্যতাকে গুণ করলে যা পায় সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। বুঝতে পারলাম? এখন আমরা দেখবো দ্রাব্যতা গুণফলটা নির্ণয় করতে হয় কিভাবে।
এখন চলো দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা। এবার টপিকের নাম দাও দ্রাব্যতা গুণফল। এই দ্রাব্যতা গুণফল ইংরেজি হচ্ছে সলুবিলিটি প্রোডাক্ট। সলুবিলিটি প্রোডাক্ট অর্থাৎ থেকে কেএসপি লেখা হয়। হ্যাঁ, এটাকে লেখা হয় কেএসপি। দ্রাব্যতার গুণফল ইংরেজি হচ্ছে সলুবিলিটি প্রোডাক্ট কেএসপি। এই কে দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ধ্রুবক। আসলে আমরা এর আগে পড়ে আসছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বস্তুর দ্রাব্যতা মান কি নির্দিষ্ট হয়, মানে চেঞ্জ হয় না। তাহলে একইভাবে যেহেতু আমি দ্রাব্যতাগুলো গুণ করলে আমি দ্রাব্যতা গুণফল বের করি, তার অর্থ কি দাঁড়াচ্ছে? তার অর্থ কিন্তু দ্রাব্যতা গুণফলের মানে দ্রাব্যতা যেহেতু হচ্ছে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় পাবো, তার নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বস্তুর দ্রাব্যতা গুণফলটাও নির্দিষ্ট হবে। প্রত্যেকটা বস্তুর দ্রাব্যতা গুণফলের মান নির্দিষ্ট। সিলভার ক্লোরাইড দ্রাব্যতা গুণফলের মান 30 ডিগ্রি সেলসিয়াস আপনারা যা হবে 35 ডিগ্রি বা 40 ডিগ্রিতে দ্রাব্যতা মানটা ভিন্ন হবে। আবার সিলভার ক্লোরাইড দ্রাব্যতা গুণফল যেটা আবার দেখা যাচ্ছে তোমার যদি অন্য কিছু যদি নাও, সাপোজ তুমি এখানে নিলা যে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রাব্যতা কিন্তু আবার চেঞ্জ হবে। তার প্রত্যেকটা বস্তু যেহেতু দ্রাব্যতা গুণফল মানটা নির্দিষ্ট, এর নির্দিষ্ট হওয়ার জন্য কিন্তু একটা ধ্রুবক, তখন কে চলে আসছে। আর এসপি দ্বারা বোঝাচ্ছে সলুবিলিটি প্রোডাক্ট। অ্যান্সারগুলো বের করতে কিভাবে সেটা একটু আলোচনা করব। আমরা এর আগে একটা ক্লাসে সেরিয়াম সালফেট দেখে আসছিলাম, আর বলছিলাম যে এগুলো পরে ভাঙা শিখাবো। এখন আমরা আগে ভাঙা শিখতে হবে। আমরা সেরিয়াম সালফেট যৌগটা নিচ্ছি এখানে। তো এই সেরিয়াম সালফেটটা যখন ভেঙে যায়, এটা ভাঙা নিয়ম হচ্ছে এখানে এই যে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো কি যোজনী না? আমরা জানি কি যোজনী তো এক্সচেঞ্জ করে তৈরি হয়। আসলে 3 কার যোজনী বলো তো? সেরিয়ামের যোজনী। আর আমরা তো জানি যে কি হয়, এই যে সেরিয়াম আর হচ্ছে সালফেট, এটা যোজনী 3, আবার এটা যোজনী কত 2। তো মূলত এরা যখন যৌগ গঠন করবে এই 2 চলে যাবে যে এখানে, আর 3 চলে আসবে এখানে। এইভাবে তো এই যৌগটা গঠন হয়েছে। এখন ভাঙার সময় করতে হবে কি, যার যোজন তাকে ফেরত দিতে হবে। তাহলে ফেরত যদি দিই তাহলে 3 চলে যাবে কোথায়, সেরিয়ামে গেছে, আর 2 চলে যাবে সালফেটে গেছে। তো প্রথমটা ক্যাটায়নটা ধরি আমরা প্লাস, আর অ্যানায়নটা ধরি আমরা মাইনাস। তাহলে এখানে দেখা যাচ্ছে সেরিয়ামটা কি হবে এখানে C+, আর এখানে সালফেটটা হবে এখানে, সালফেটটা কি হবে এটা 2- হবে। বুঝতে পারলাম? এই 3 চলে যাবে সেরিয়ামে গেছে, 2 চলে যাবে সালফেটে গেছে, মানে যার যোজন তার কাছে ফেরত যাবে। আবার একটু আগে কিন্তু একবার চেঞ্জ হয়ে কিন্তু এরা মূলত যৌগ গঠন করে, যখন আবার ভাঙবে তখন যার যোজন সে পেয়ে যাবে। তাহলে 3 ছিল মূলত সেরিয়ামের যোজনী, 3 চলে যাবে সেরিয়ামে গেছে। 2 ছিল সালফেটের যোজন, 2 চলে যাবে সালফেটে গেছে। বুঝতে পারলাম? পরের কাজ হচ্ছে সমতা করা। এন্ড দেখো তো এখানে সেরিয়াম কয়টা, 2টা না? তাহলে এখানে সামনে একটা 2 দিতে হবে। এখানে 3, তাহলে সামনে একটা 3 দিতে হবে। তা সালফেট ছিল 3টা, ওখানে আমরা সালফেট 3টা নিলাম। আসলে 3টা না, এগুলো 3 মোল বলতে হয়। আমার বলার সময় 3টা বলে অভ্যস্ত, আমি নিজেও বলার সময় 3টাই বলতে থাকবো। যতবারই বলবো 3টা, তুমি ধরে নেবে এটা কি 3 মোল। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এখানে আসলে সেরিয়াম আমি পাচ্ছি 2টা পরমাণু, এখানে সালফেট পাচ্ছি এখানে আমরা 3টা। সমতা করলাম। তাহলে এইভাবে ভাঙতে হয়। ভাঙার সিস্টেম বুঝতে পারলাম কি, যে একটা যৌগ প্রথমে কি করতে হবে, মোল সংখ্যা যেগুলো পরমাণু সংখ্যা ছিল মূল কথা যোজনের যেটা যোজনগুলো আগে এক্সচেঞ্জ করে নিতে হবে, ওগুলো মাথায় লিখতে হবে। যেগুলো তোমার ক্যাটায়ন প্রথমে যেটা থাকে সেটা ক্যাটায়ন, এটার ক্ষেত্রে প্লাস হয়, যারা পরে থাকবে সেটা হচ্ছে অ্যানায়ন, তার ক্ষেত্রে হবে এটা মাইনাস। তাহলে এখানে দেখা যাচ্ছে 3 চলে যাবে সেরিয়ামে গেছে, এটা চলে আসছে। এই 2 চলে যাবে সালফেটে গেছে, চলে গেল। আর সমতা করতে হবে। সমতা করার জন্য যার সামনে এই যে এই পরমাণু সংখ্যাটা মূলত সামনে মূল সংখ্যাকে দিয়ে দিতে হয়। ক্লিয়ার? পারবো এটা? এখন একটু খেয়াল করি। পরের কাজ হচ্ছে এটা দ্রাব্যতা ধরে নেওয়া S মোল পার লিটার। এটা হবে 2S, এটা হবে 3S। মানে মূল কথা যার মোল সংখ্যা যত তত দ্বারা গুণ করতে হবে, যার মোল সংখ্যা যত তত দ্বারা গুণ করতে হবে। কারণ হচ্ছে এখানে একটা বিক্রিয়ার মোল সংখ্যা অনুপাত এখানে আমাদের কাউন্ট করতে হবে। এই বিক্রিয়াটা কিন্তু হয়েছে 1:2:3 অনুপাতে। ভালো করে খেয়াল করুন, 1:2:3 অনুপাতে হয়েছে না? যত অনুপাতে হয় ওই অনুপাতটা দ্বারা প্রত্যেকটা জিনিসটা গুণ করতে হবে। এই কারণটা হচ্ছে সামনে কিছু নেই, মানে 1, এটা শুধু S, 2 2S, 3 3S, মানে 1:2:3 এই অনুপাতটা এখান থেকে বজায় থাকবে। বুঝতে পারলাম এই পর্যন্ত? এখন এখান থেকে আমাদের দ্রাব্যতার ঘনমাত্রার বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে। এটা ম্যাথ করার সময় আমাদের খুব কাজে দেয়। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখান থেকে দ্রাব্যতাকে আর ঘনমাত্রাকে এগুলো আমরা লিখে রাখি। প্রথমে আমরা ঘনমাত্রা লিখলাম।
এরপর লিখলাম আমরা দ্রাব্যতা। তো ঘনমাত্রা লেখার নিয়ম হচ্ছে কোনো কিছু সংকেত লিখে থার্ড ব্র্যাকেট দিলে সেটা ঘনমাত্রা প্রকাশ করে। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? তার ঘনমাত্রা। এখন সোডিয়াম সালফেট ঘনমাত্রা যদি লিখতে চাই, এই যে সোডিয়াম সালফেট লিখলাম, সোডিয়াম সালফেট লিখে এখন থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হয়ে গেল সোডিয়াম সালফেটের ঘনমাত্রা। বুঝতে পারলাম? সোডিয়াম সালফেটের ঘনমাত্রা হয়ে গেল। সোডিয়াম আয়নের ঘনমাত্রা লিখতে চাইলে করতে হবে কি, এখানে জাস্ট 3+ দিলে হবে, মোল সংখ্যা এখানে দেওয়ার প্রয়োজন নেই। আবার আমরা সালফেটের ঘনমাত্রা যখন লিখবো, সালফেটের ঘনমাত্রার সময় এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কোনো কিছু লিখে তার যদি হচ্ছে আমরা কি করি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেটা কি বোঝাচ্ছে? তার ঘনমাত্রা। এখন এই ঘনমাত্রা রেসপেক্টে প্রত্যেকটার আমার কিছু দ্রাব্যতা পাবো। দ্রাব্যতাগুলো কত হচ্ছে? তাহলে সোডিয়াম সালফেটের দ্রাব্যতা কত হবে? S হবে। আবার এখানে সোডিয়াম আয়নের দ্রাব্যতা হবে কি? 2S। সালফেটের দ্রাব্যতা হবে 3S। ঠিক আছে, তাহলে সোডিয়ামের দ্রাব্যতা তাহলে কত? S। আর সরি, সোডিয়াম সালফেট হচ্ছে S, সোডিয়ামের দ্রাব্যতা হবে 2S, আর সালফেটের দ্রাব্যতা হবে এখানে 3S। এখন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন দ্রাব্যতা লিখবো মোল সংখ্যা লিখতে হবে। যখন আমরা ঘনমাত্রা লিখি তখন মোল সংখ্যা লেখার প্রয়োজন হয় না। তাহলে এই কথাটা এই সাইডে এখানে একটু নোট করে নাও, এটা একটু ভুল হবে আমাদের। লিখো, ঘনমাত্রা লেখার সময় মোল সংখ্যা লিখতে হয় না। ঘনমাত্রা লেখার সময় মোল সংখ্যা লিখতে হয় না। এই দেখো আমরা কোথাও কি লিখছি সোডিয়াম 2 সোডিয়াম লিখছি? লিখি নাই। 3 সালফেট লিখছি? লিখি নাই। তা লিখো, ঘনমাত্রা লেখার সময় মোল সংখ্যা লিখতে হয় না। ঘনমাত্রা লেখার সময় মোল সংখ্যা লিখতে হয় না। ঘনমাত্রা লেখার সময় মোল সংখ্যা লিখতে হয় না, কিন্তু দ্রাব্যতা লেখার সময় মোল সংখ্যা লিখতে হবে। কিন্তু দ্রাব্যতা লেখার সময় মোল সংখ্যা লিখতে হবে। কিন্তু দ্রাব্যতা লেখার সময় মোল সংখ্যা লিখতে হবে। তো বুঝতে পারলাম কার ঘনমাত্রা কেমন হবে, কার দ্রাব্যতা কেমন হবে, এটা কি ক্লিয়ার? ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো লিখবো না, জাস্ট এটা বোঝার জন্য আমরা সাইডে লিখে রাখলাম। তাহলে এখানে সোডিয়াম সালফেটের দ্রাব্যতা শুধু S। এখন অনেকে মাথায় আসতে পারে যে এখানে তো 2টা সোডিয়াম ছিল, তাহলে এখানে 2S হয়েছে, এখানে একটা সোডিয়াম শুধু S হবে না। ওই যে কি বললাম, এখানে কোনো ঘনমাত্রা লেখার সময় আমরা কি করবো না, মোল সংখ্যাটা কাউন্ট করবো না, এখানে মোল সংখ্যা ঠিক কাউন্ট করতে হবে। বিধায় এখানে শুধু সোডিয়াম লিখলে ওখানে 2SC হবে। এটা একইভাবে এটা শুধু সালফেট লিখলে ওখানে কিন্তু 3SC হবে। ক্লিয়ার? বুঝতে পারছি এই বিষয়টা? এটা ক্লিয়ার হলে এখন বাকিগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। বুঝতে পারলাম তো বিষয়টা নাকি? এখন খেয়াল করুন, এখন আমরা এখান থেকে দ্রাব্যতা গুণফলটা বের করবো, অর্থাৎ কেএসপির মান বের করবো। তো এখান থেকে আমরা যদি কেএসপি বের করতে চাই, তাহলে কেএসপি বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, কেএসপি লেখার সময় আমরা প্রথমে উৎপাদের যে আয়নগুলো পাওয়া যায়, এই যেগুলো হচ্ছে উৎপাদের আয়ন, উৎপাদের আয়নগুলো আমরা করবো কি ঘনমাত্রা লিখবো। উৎপাদের আয়নগুলো আমরা কি লিখবো? ঘনমাত্রা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। উৎপাদের আয়নগুলো ঘনমাত্রা লিখে আমরা করবো কি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণ করবো। তো আগে এই কাজটাই করে দিই। তাহলে উৎপাদের আয়নগুলোর আগে ঘনমাত্রা লিখতে হবে। তাহলে এখানে সোডিয়াম 3+, তার সঙ্গে এখানে হবে সালফেট 2-। উৎপাদের আয়নের ঘনমাত্রা লিখে গুণ করে দিলাম। এরপরে কাজ হচ্ছে যার সামনে যত মোল সংখ্যা আছে এটা নিজ নিজ পাওয়ার হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো তো সোডিয়ামের সামনে কত? 2 না? তাহলে সোডিয়ামের উপরে উঠে যাবে 2, সালফেটের সামনে 3, এই 3টা উঠে যাবে মাথায়। এভাবে মূলত আমাদেরকে লিখতে হবে কেএসপি। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এখানে কেএসপি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদের আমরা করলাম কি ঘনমাত্রা লিখলাম, থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, ঘনমাত্রা লিখে যার সামনে মোল সংখ্যা যত তার পাওয়ার আমরা তত দিয়ে দিই। একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার একটু? আচ্ছা, এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে, আচ্ছা একটু পরে সেটা আমি ক্লিয়ার করতেছি। দেখো এরপরে কাজ হচ্ছে সোডিয়ামের, তাহলে এখানে আমার দ্রাব্যতা কি ছিল? 2S না? ওই যে লেখা আছে 2S। এইভাবে ম্যাথের ক্ষেত্রে লিখবো না, জাস্ট বোঝার জন্য। এরপর আবার আমি একবার লিখবো না। যেহেতু এখানে 2S, তাহলে 2S এরপর একটা স্কোয়ার হবে। আর এখানে সালফেট এটা 3S ছিল না, তাহলে 3S এরপর হবে একটা কিউব। তাহলে এখানে পাচ্ছি, এখান থেকে আমরা 4S² পাচ্ছি, আর সেখানে আমরা পাবো এখানে 3S কিউব পাবো। টোটাল হচ্ছে কত? সরি, এটা 27 হবে। এটা 27S⁻3 মানে S কিউব আর কি। তাহলে দাঁড়াচ্ছে এখানে 108S⁵। এই হচ্ছে এই যোগটা হচ্ছে কেএসপি রাশিমালা। বুঝতে পারলাম? এই কেএসপি রাশিমালাটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাথ করার সময় আমাকে এই পর্যন্ত আসতে হবে, এরপরে মান বসাতে হবে। মানে এই পর্যন্ত আমাকে থিওরির মতো আগে লিখতে হবে, এরপর মান বসাতে হবে। সেটা বের করা অনেক ইম্পর্টেন্ট।
আমি শুরু থেকে একটু আরেকবার রিভিউ করে একটু ভালো করে খেয়াল করব। প্রথমে আগে কাজ হচ্ছে যৌগটা ভাঙতে হবে। যৌগ ভাঙার সিস্টেম, এর মূল সংখ্যা এই যে এর পরমাণুর সংখ্যা চলে যাবে এখানে যোজনী আকারে, এর চলে যাবে এখানে, মানে যোজনটা আগে এক্সচেঞ্জ হয়ে যাবে মাথায়। এরপর সমতা করতে গিয়ে কার সামনে মানে কার পরমাণু কয়টা আছে সেটা হিসাব করে দিয়ে দিবা। যেমন এখানে 2টা সেরিয়াম ছিল 2 দিলাম, 3টা সালফার ছিল 3 দিয়ে দিলাম। এরপর বিক্রিয়ার মোল সংখ্যা অনুপাত অনুযায়ী আমাকে এস বসাইতে হবে, দ্রাব্যতা বসাতে হবে। তো এটা যেহেতু 1:2:3 অনুপাতে বিক্রিয়া করে, মানে হচ্ছে ভেঙে যায় আর কি, তাহলে এখানে আমরা লিখতে পারবো S 2S 3S, মানে এসটাও তখন কি করবে মোল সংখ্যা অনুপাতটা মেনে চলবে 1:2:3। পরের কাজ হচ্ছে কেএসপি এখন আমাকে মান লেখা। তো কেএসপি মান লেখার নিয়ম হচ্ছে উৎপাদে যে আয়নগুলো ছিল তার ঘনমাত্রা আর যার সামনে মোল সংখ্যা যত নিজ নিজ পাওয়ার হিসেবে দিয়ে দিতে হবে। নিজ নিজ পাওয়ার হিসেবে এটা ইউজ করে দিলাম। এরপর সেরিয়ামের এখানে দ্রাব্যতা ছিল 2S, সালফেটের জন্য ছিল এখানে 3S, লিখলাম এখানে পাওয়ারটা যা ছিল দিয়ে দিলাম, হিসাব করে যা আসে ওটা অ্যান্সার। ক্লিয়ার? এটা বুঝতে পারছি? এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, এখানে তো আসলে আমরা তো আয়নের ঘনমাত্রা গুণফল লিখলাম, তার ঘনমাত্রা গুণফল মানে আসলে কি ছিল? এটা আয়নিক গুণফল না? আমরা লিখে রাখছি কি দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল মানে হচ্ছে আইপি, কি আইপি আয়নিক প্রোডাক্ট। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু এটা হচ্ছে ঘনমাত্রা যেহেতু গুণ করলাম আমরা, সেই হিসাবে কিন্তু ঘনমাত্রা গুণফল মানে কি আয়নিক গুণফল হওয়া উচিত ছিল। কিন্তু এখানে আমরা কেএসপি লিখতে পারবো কিন্তু, তাহলে আমরা কি ভুল লিখলাম? আচ্ছা হচ্ছে না, ভুল লিখি নাই। মূলত সম্পৃক্ত লাস্টে একটা কথা বলছিলাম, কিন্তু সম্পৃক্ত অবস্থার আয়নিক গুণফল কি দ্রাব্যতা গুণফল না? এই পুরো হিসাবটা মূলত করা থাকে সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থা যদি হিসাব করি তাহলে অবশ্যই কি কেআইপি যায় কেএসপি লেখা যায় কিনা? যাবে। এই কারণে এখানে ঠিক আছে লাইনটা, বুঝতে পারছি? তাহলে এখন তোমরা একটু 2-1টা ট্রাই করো, দেখি তোমরা পারো কিনা। পারবো মোটামুটি এখন, বুঝতে পারছি? এখন এক কাজ করতো, দেখি ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য এরকম একটা ইকুয়েশন বের করতো, দেখি কেএসপি সমীকরণটা কেমন আসে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রাব্যতার রাশিমালাটা হচ্ছে এরকম। আগে এখানে এই যোজনীগুলো এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম আর ক্লোরিন পাচ্ছি আমরা এখানে, তাহলে এই 2 চলে যাবে কোথায়? ক্যালসিয়ামের মাথায়, প্রথমটা প্লাস হবে। এখানে 1 ছিল, তাহলে 1 চলে যাবে এখানে, তাহলে 1 মাইনাস, তো 1 তো লেখা দরকার না, শুধু মাইনাস লিখবো এখানে, 1 তো লেখা হয় না। তাহলে আগে আমাদের হচ্ছে এখানে আয়নগুলো লেখা শেষ। তাহলে এখানে ক্যালসিয়াম আয়ন পেলাম, এখানে ক্লোরাইড আয়ন পাচ্ছি আমরা এখানে। এবার কাজ হচ্ছে সমতা করা। তো এখানে ক্যালসিয়াম এখানে একটা ছিল, এখানেও একটা, ক্লোরিন এখানে 2টা, তাহলে কি করবো? এখানে আমরা 2 দিয়ে দিই। এরপর প্রথমটাকে ধরে নিতে হবে S মোল পার লিটার। এটা S মোল পার লিটার হলে এটা হবে S, এটা হবে কি? এটা হবে 2S। এখন যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে কেএসপি মান বের করার ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, এর সাথে হবে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এরপর হবে একটা স্কয়ার। হ্যাঁ, তাহলে ক্যালসিয়ামের জন্য হবে S আর ক্লোরাইডের জন্য হবে এখানে 2S, তারপর একটা স্কয়ার, টোটাল পাচ্ছি এখানে 4S কিউব। কার কাছে হাত উঠাও দেখি। এই তো হয়েছে। হ্যাঁ, আর একটা ট্রাই করো, লাস্ট একটা দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা ট্রাই করো তো দেখি। তাহলে আমরা একটু দেখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রাশিমালা কিভাবে বের করা যায়। তাহলে প্রথমে আগে এখানে এই যোজনীগুলো এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আর হচ্ছে হাইড্রোক্সিল। এখন যদি লক্ষ্য করি অ্যালুমিনিয়াম নিচে 1 আছে, তাহলে এখানে হবে 1 মাইনাস, তো 1 তো লিখতে হয় না, শুধু মাইনাস লিখব। আর 3 চলে যাবে অ্যালুমিনিয়ামের মাথায়, এটা হবে প্লাস। এবার করতে হবে এখানে সমতা। অ্যালুমিনিয়াম ছিল একটাই আছে এখানে, হাইড্রোক্সিল 3টা ছিল, 3 দিয়ে দিলাম। তাহলে এটা হবে S মোল পার লিটার, এটা ক্ষেত্রে আমরা লিখবো S, এটা ক্ষেত্রে আমরা লিখবো এখানে 3S। এবার যদি এখানে আমরা কেএসপি বের করতে চাই, তাহলে কেএসপিটা দাঁড়াচ্ছে কেমন? এখানে হবে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, এরপর এখানে হবে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, মানে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এরপর হবে একটা কিউব। তো এটা পুরোটা লিখতে পারবো আমরা, শুধু S লিখতে পারবো। আর এখানে লেখা যাবে এখানে 3S, এর উপর আবার একটা কিউব। তাহলে টোটাল দাঁড়াচ্ছে এখানে 27S⁴। কার কাছে হাত উঠাও দেখি। এই তো, হ্যাঁ, তো পাওয়া যাবে দেখো না? আচ্ছা, তবে এটা এমসিকিউতে আসলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায়, কারণ এখানে তো আমার ভাঙার একটা বিষয় আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ভাঙতে গিয়ে অসুবিধা হতে পারে। তো এমসিকিউ এর ক্ষেত্রে যত তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, যদিও নিজে একটা ছোট জিনিস এটা, আবার এটারও শর্টকাট পাওয়া যায়, সমস্যা নেই, একটা শর্ট ট্রিক শিখে রাখি। আচ্ছা, শর্ট ট্রিক্সটা হচ্ছে কেএসপি লেখার নিয়ম হচ্ছে কেএসপি সমান x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s এর উপর হবে x প্লাস y। এটা হচ্ছে কেএসপি বের করার শর্টকাট। x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s এর উপর পাওয়ার হবে x প্লাস y। এখানে x হচ্ছে ক্যাটায়নের সংখ্যা আর y টা হচ্ছে অ্যানায়নের সংখ্যা। তো একটু লিখে নাও, লিখো x ক্যাটায়নের সংখ্যা, y অ্যানায়নের সংখ্যা। x ক্যাটায়নের সংখ্যা, y হচ্ছে এখানে অ্যানায়নের সংখ্যা। তাহলে এখানে ক্যাটায়ন কয়টা সেটা নিব আমরা x এর মান।
আর অ্যানায়ন কটা সেটা ধরে নিতে হবে আমাদেরকে ওয়াই এর মান। এখন ধরে আমরা হিসাব নিকাশ করতে পারবো। চলো একটু আমরা দেখি। তাহলে এখন যদি একটু খেয়াল করি, ধরে নেওয়া যে সেরিয়াম সালফেটটা বের করবো আমরা। তাহলে এখন দেখো তো এখানে এক্স এর ভ্যালু কত হবে 2, আর ওয়াই এর ভ্যালু হবে এখানে 3 হবে না? এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু কত 3। তাহলে এখানে শর্টকাট অনুযায়ী কিন্তু আছে 2 এর উপরে 2 হবে, 3 এর উপরে হবে 3, আর এস এর উপর হবে এখানে 2 + 3। তাহলে টোটাল কত পাচ্ছি এজ এ 427। তাহলে অ্যাকচুয়ালি টোটাল একবার পেলাম কত 108 s⁵ এটা হচ্ছে তার কেএসপি সমীকরণ। বাস বের হয়ে গেছে, এটা একবার আসলে চলে আসবে। এখানে বলতো x কত y কত, এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু এখানে 1 আর এখানে y এর ভ্যালু কত 3। তাহলে 1 আর 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 এর উপর 1, 3 এর উপর 3, s এর উপর হবে এখানে 1 + 3। তাহলে টোটাল দাঁড়াচ্ছে এখানে 27 s⁴। এটা হচ্ছে কেএসপি সমীকরণ এটার জন্য। এটা একটু যদি আমরা লক্ষ্য করি তো দেখা যাচ্ছে যে এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু এখানে 2। তাহলে এখানে 1 আর হচ্ছে এখানে 2, তাহলে 1 এর উপর 1, 2 এর উপর 2 হবে, আর s এর উপর হবে এখানে 1 + 2। তাহলে টোটাল দাঁড়াচ্ছে এখানে 4s³। তো বাস এইভাবে আমরা এমসিকিউর জন্য চট করে শর্টকাটটা অ্যাপ্লাই করে আমরা এখানে आंसर বের করতে পারবো। কিন্তু তোমাকে ম্যাথের জন্য অবশ্যই রিটেনে এই পর্যন্ত অবশ্যই করে আসতে হবে, এরপর থেকে হিসাব নিকাশ আমাদের শুরু। বুঝতে পারলাম? সব একটু শীট বের করো। না ওই যে আমাদের যাব্যতা গুণফল বিষয় গাণিতিক সমস্যা, এটা বের করো, এখানে চলে আসি সবাই আমরা। দেখো টাইপ 1 এর ম্যাথটা একটু পড়ি আমরা। আচ্ছা, তার আগে একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে এই যে রাশিমালা যেগুলো আমরা পড়লাম, কেএসপি যে রাশিমালা, এই রাশিমালাগুলো কিন্তু হচ্ছে মোল পার লিটার এককের ক্ষেত্রে প্রযোজ্য। মোল পার লিটার একক যদি না দেওয়া থাকে তখন মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তাহলে এই কথাটা একটু নোট করে রেখে দাও, এটা কাজে দিবে। লিখো কেএসপি রাশিমালাগুলো মোল পার লিটার এককের ক্ষেত্রে প্রযোজ্য। 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 তাহলে কোথাও যদি মোল পার লিটার একক দেওয়া না থাকে আমরা কি করব, মোল পার লিটারে কনভার্ট করে নিব। হ্যাঁ, একটু দিকে থাকো। মোল পার লিটার এককে দেওয়া না থাকলে মূলত গ্রাম পার লিটার এককে দেওয়া থাকে। তো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার যাওয়া খুবই সহজ, শুধু আমরা করবো কি আণবিক ভর দ্বারা ভাগ করে দিব। আবার মোল পার লিটার থেকে যদি কোনো ক্রমে আমাদের গ্রাম পার লিটার বানানোর প্রয়োজন হয়, যদি এটা প্রয়োজন হয় মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার আণবিক ভর দ্বারা এবার গুণ করতে হবে। তো এটা একটু মাথায় রাখো, তাহলে হবে। তাহলে এখন আমরা 1 নম্বর কোশ্চেনটা পড়ি। 1 নম্বর কোশ্চেন এই কাজটা করা আছে। তো বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত জলীয় দ্রবণে সিলভার ক্লোরাইডের একটা ঘনমাত্রা দেওয়া ছিল। ঘনমাত্রা দেওয়া আছে এখানে 0.00287 গ্রাম পার লিটার। যেহেতু এখানে গ্রাম পার লিটার দেওয়া আছে, আমরা মোল পার লিটার কনভার্ট করব। আর যদি মোল পার লিটারে থাকতো সরাসরি মান বসানো যেত এখানে। তাপমাত্রা এখানে কোনো প্রয়োজন নেই। ওই যে বললাম তো নির্দিষ্ট তাপমাত্রা দ্রাব্যতা গুণফলের মান নির্দিষ্ট, এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকে, কোনো কাজে আসবে না। তো বলা হচ্ছে যে এই উষ্ণতায় সিলভার ক্লোরাইড দ্রাব্যতা গুণফলের মান কত। তো সিলভারের ভর এখানে 108 আর ক্লোরিনের ভর 35.5 দেয়া আছে। তো সিলভারের ভর 108, ক্লোরিনের ভর 35.5, তার মানে সিলভার ক্লোরাইড আণবিক ভর কত, দুটা যোগ করতে হবে 143.5 হবে। তাহলে সিলভার ক্লোরাইড ভর কত 143.5। তো চলো ম্যাথ শুরু করি। টাইপ 1 এর 1 নম্বর ম্যাথ। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে আগে সিলভার ক্লোরাইডটা ভেঙে নেওয়া। তো সিলভার ক্লোরাইড যদি ভাগ করি এখান থেকে আমরা পাবো সিলভার আয়ন, তার সাথে এখানে আমরা পাচ্ছি ক্লোরাইড আয়ন পাচ্ছি। তাহলে এটাকে ধরতে হবে এস মোল পার লিটার। এটা এস মোল পার লিটার হলে এটা এস হবে, এটা এস হবে, তাই না? এটা এস মোল পার লিটার হলে এটা এস হবে, এটা এস হবে, যেহেতু 1:1:1 অনুপাতে এখানে ভাঙনটা হয়েছে আর কি। তাহলে এখন যদি কেএসপি লিখি তাহলে দাঁড়াচ্ছে এখানে এই সিলভারের ঘনমাত্রা, তার সঙ্গে কিনতে হবে ক্লোরাইডের ঘনমাত্রা। তো সিলভারের পরিবর্তে কি লেখা যায়, এস লেখা যাবে। একইভাবে ক্লোরাইডের পরিবর্তে এস লেখা যাবে। তাহলে একবার এখানে কেএসপি সমীকরণ দাঁড়াচ্ছে এস স্কোয়ার। তাহলে এখানে আমরা এস স্কোয়ার মানটা হিসাব নিকাশ করে আসে চলে আসবে। এখন আমাদের দেখো ঘনমাত্রা এখন দেয়া আছে এখানে। তো এখানে আমরা পাচ্ছি সিলভার ক্লোরাইড যেটা, তো সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এখানে আমরা ঘনমাত্রা পাচ্ছি গ্রাম পার লিটার এককে। মানটা এখানে দেয়া আছে এখানে
0.00287 গ্রাম পার লিটার মান দেওয়া আছে এরকম। এখন গ্রাম পার লিটার তো আমি এই মানটা কি এখানে বসাতে পারবো? সরাসরি বসানো যাবে? মোল পার লিটার কনভার্ট করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে সিলভারের ভর 108 আর ক্লোরিনের ভর দেওয়া আছে এখানে 35.5। যোগ করলে কত পাচ্ছি? 143.5 পাচ্ছি না? তাহলে মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন যদি আমরা এটাকে 0.00287 এটাকে যদি এখন আমরা 143.5 এটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সরাসরি মোল পার লিটার একক চলে আসবে। দেখো মানটা কত পাওয়া গেছে? এটা এটা আসবে, এত মোল পার লিটার চলে আসবে। তাহলে এবার যেহেতু মোল পার লিটার এককে পেয়ে গেলাম, এখন মান বসানো যাবে না কেন বলো তো? এখন বসানো যাবে না? এখন বসানো যাবে। তাহলে এখন হচ্ছে 2 × 10⁵ এটার উপর হবে এখানে স্কয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে এখানে 4 × 10⁻10। বাস आंसर হয়ে গেছে। এখন এখানে একটা একক লিখতে হবে। এখন দেখো এটা একক কি ছিল? মোল পার লিটার না? তাহলে মোল পার লিটার তার উপর কি স্কয়ার দেয়া আছে? অ্যাকচুয়ালি যদি আমরা একক লিখি নাই তোমাদের লেখা প্রয়োজন, আমি লাল কালি দিয়ে লিখতেছি, তোমার লেখা দরকার নাই। তাহলে এটা একক কি? মোল পার লিটার। তাহলে এটার উপর তো একটা স্কয়ার দেয়া আছে, তাহলে কি হবে এটা? এটা তাহলে দাঁড়াচ্ছে কিন্তু মোল স্কয়ার লিটার ইনভার্স 2। বুঝতে পারলাম? এই যে এগুলো পরীক্ষা কিছু লিখো না, এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে একক হচ্ছে মোল স্কয়ার লিটার ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের आंसर। বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ভাগ করলাম, ভাগ করে কেএসপি রাশি মানে বের করলাম। আর আমাদেরকে এখানে ঘনমাত্রা দেওয়া ছিল গ্রাম পার লিটার এককে। তো গ্রাম পার লিটার এককে ম্যাথ হবে না, ম্যাথটা আমাদের করতে হবে মোল পার লিটার এককে। তো আমরা এখন করলাম কি এখানে মোল পার লিটার মানটা এখানে বসাই দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে আমরা মোল পার লিটার মান চলে আসছে। এটা এই যে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটার চলে আসবে, এই মানটা এখানে বসালে आंसर চলে আসছে। বুঝতে পারলাম? আর যদি আমাদেরকে এখানে সরাসরি এই মানটা যদি দিয়ে দিত, সাপোজ বললো সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা দ্রাব্যতা এত বা ঘনমাত্রা এত, এখানে দ্রাব্যতা বলুক ঘনমাত্রা বলুক সমস্যা, মানটা এখানে বসাতে পারবে। এখন এখানে একটা কনফিউশন দূর করে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এত ঘনমাত্রা কিন্তু এখানে বসাতে হবে দ্রাব্যতা। এই ম্যাথগুলো সবগুলো সম্পৃক্ত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটু কি বলছিলাম? সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রা কি? দ্রাব্যতা। তাহলে যেহেতু এটা সম্পৃক্ত অবস্থা তাহলে এই ঘনমাত্রা মানে দ্রাব্যতা, সো এখানে বসানো যাবে। বুঝতে পারলাম? এই কেএসপি রাশিমালা যতগুলো ম্যাথ সবগুলো মূলত হিসাব নিকাশ করে সম্পৃক্ত অবস্থায়, কারণ কেএসপি মানে সম্পৃক্ত অবস্থা, দ্রাব্যতা মানে সম্পৃক্ত অবস্থা। ক্লিয়ার এটা? আচ্ছা এখন খেয়াল করো, আমরা 2 নম্বর ম্যাথটা একটু দেখি। হ্যাঁ 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে 25°C তাপমাত্রায় 500 ml পানিতে 0.00094 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত হবে? মানে এখানে এবার আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল মান কত এটা আমাদের বের করতে হবে। তো চলো এখন আমরা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে আগে হিসাব নিকাশটাকে একটু করি। প্রথম কথা হচ্ছে এখানে কোন সলিউশনটা তৈরি করা নাই। কিভাবে বুঝলাম দেখো, একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝি আমরা। একটা বিকারের মধ্যে এখানে আমরা 500 ml পানি পাচ্ছি। এখানে পানি পাচ্ছি আমরা 500 ml। এই 500 ml পানির মধ্যে এখানে আমরা করলাম কি এই 0.00094 এখানে গ্রাম ছিল সিলভার ক্লোরাইড। তাহলে তুমি একটু চিন্তা করো, এখানে এখন একটা সলিউশন তৈরি হয়েছে। সলিউশন তৈরি হয়েছে, কি করতে হবে? এই পানির মধ্যে এই পুরো লবণ আগে নাড়াচাড়া করতে হবে। বুঝতে পারছি? এখন বুঝলে কেন? তাহলে তুমি আর নাড়াচাড়া করবা। এখন নাড়াচাড়া করে এখন একটা সলিউশন তৈরি করবে। এই সলিউশন যে ঘনমাত্রা আসবে সেই ঘনমাত্রা আমরা ম্যাথ করতে পারবো। তবে এখন আমাদের সলিউশনটা তৈরি করা হয় নাই। পুরো কেমিস্ট্রিতে সলিউশন তৈরি করার সূত্র মাত্র একটাই। ফার্স্ট পেপার আমাদের ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো যে পেপারে যাও না কেন প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার একটা সূত্র আছে, জাতীয় সূত্র, সব জায়গায় কাজে দেয়। ঠিক আছে? জাতীয় সূত্রটা হচ্ছে তোমার 9 10 উপর আসছে, S = 1000 W/mv। এটা কেমিস্ট্রি জাতীয় সূত্র, এটা নাম দিছি আমরা। প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে হলো ম্যাথ পাবা যেখানে সূত্র অ্যাপ্লাই করতে হয়। প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ আছে এরকম। যখনই দেখবা তোমাকে এরকম একটা পানির পরিমাণ দেয়া আছে, আবার দেখবে একটা বস্তুর এখানে ভর দেয়া আছে, চোখ বন্ধ করে S = 1000 W/mv দিয়ে তুমি আগে ঘনমাত্রা বের করে নিবা। বুঝতে পারলা? তাহলে ঘনমাত্রা বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে S = 1000 W/mv। তো চলো আমরা এখন তাহলে ম্যাথটা শুরু করি। যেহেতু এখানে সিলভার ক্লোরাইডেরই ম্যাথ, তাহলে আমাদের কিন্তু অর্ধেক ম্যাথ হয়ে আছে ধরতে গেলে। না চটকে প্রশ্ন উঠায় না। এই ম্যাথটা যেহেতু আমাদের সিলভার ক্লোরাইডের ম্যাথটা মোটামুটি হয়ে আছে। তাহলে আমাদের বলা হচ্ছে 25°C তাপমাত্রায় 500 ml পানিতে এত গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। এখন দ্রাব্যতা গুণফল কত হবে? 2 নম্বর ম্যাথ। তাহলে আমরা এটা
রাশিমালাটা বের করে নিলাম, এস স্কোয়ার হবে এখানে রাশিমালা। তো এবার হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা বের করতে হবে। লিখো সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা এস সমান লেখা যায় এখানে 1000 W ডিভাইড MV। আর মানগুলো শুধু বসিয়ে দাও। তাহলে এখানে ডাব্লুটা কত আসছে? এই সূত্র 9 পুরো আসছে না, এটা এই সূত্রটা, এটা ডাব্লু বানায় যে এটা 0.00094। আর সিলভার ক্লোরাইড হচ্ছে ভর্ত হয়েছে, আমরা বের করলাম একটু আগে 143.5। তাহলে 143.5। আর আয়তন দিয়ে আসছে এখানে 500 ml। এটা দেখো তো মানটা কত আসছে। সবকে একজন ক্যালকুলেশন করে নাও, দেখো মানটা কত আসে। তাহলে এই ম্যাথগুলো কিন্তু দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল, অর্থাৎ এস দেয়া থাকবে, কেএসপি বের করতে হবে। আমরা কিন্তু ওই ম্যাথগুলো করতেছি এখানে। 1.31 10/5, তাহলে কি মোল পার লিটার। তাহলে এখানে মোল পার লিটার না, আর মোল পার লিটার মানে আবার কি লেখা যায়? মোলারিটি তো লেখা যায়, এটা তো আমরা একটু আগে দেখলাম। এটা পুরোটা এটা লেখা যেতে পারতো একই। তাহলে যেহেতু মোল পার লিটার বের করলাম, এখন মানটা বসানো যাবে কিনা? বসানো যাবে না, মান বসা দাও। তাহলে 1.31 10/5 এর উপর একটা স্কোয়ার দিতে হবে। দেখো মান কত আসছে, মানটা কত আসে একটু দেখো। 1.71 10/10 10 তাহলে এখন কি হবে? ওই যে মোল পার লিটার পার একটা স্কোয়ার দিয়ে আছে, তাহলে কি হবে? এটা মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 এর আনসার। তাহলে এই ম্যাথগুলো মোটামুটি সহজ আছে। সোজা কথা যে এই পর্যন্ত আগে তোমাকে থিওরি মতো করে আগে রাশিমালা বের করতে হবে। এরপর যদি মোল পার লিটার এককে দেওয়া থাকে সরাসরি মানটা বসানো যায়, আর মোল পার লিটার এককে দেওয়া না থাকলে এটা তুমি এভাবে কনভার্ট করে নিবা, আণবিক ভর ভাগ করে গ্রাম পার লিটার বানাবো, সরি মোল পার লিটার বানাইতে হবে গ্রাম পার লিটার থেকে। আর যদি কখনো আমাদেরকে এরকম সলিউশন তৈরি করে দেওয়া না থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে আগে সলিউশনের ঘনত্ব বের করবো, এবার বসাইতে হবে, তাহলে ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, তো এগুলো গেল কিন্তু হচ্ছে আমরা এই যে এস থেকে কেএসপি বের করলাম, দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল। এটা কিন্তু রিভার্স মেথড দিতে পারে আমাদের, অর্থাৎ এই যে টাইপ 2 যেটা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা, এবার একটু লিখো টাইপ 2। আমরা কিন্তু জাস্ট একটা ম্যাথ করব। তাহলে টাইপ 2 হচ্ছে এখানে দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল, মানে এবার দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা, অর্থাৎ এবার কেএসপি দেয়া থাকবে, আমাদেরকে এস বের করতে হবে। তো এখানে বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার 2 সালফাইড, মানে কপার সালফাইড যেটা আর কি, কপার সালফাইড দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে 6.3 10/36 মোল পার লিটার, দ্রাব্যতা বের করতে হবে। খুবই সহজ ম্যাথ। দেখো 1 নম্বর ম্যাথ হচ্ছে কপার সালফাইড দেয়া আছে এখানে। এই কপার সালফাইড এটাকে ভাগ করলাম, ভাগ করে এখান থেকে পাবো আমরা এখানে কপার 2 প্লাস আর সালফাইড 2 মাইনাস। এই যে সালফাইড 2 দিয়ে আছে না, এটা অর্থ হচ্ছে যোজনীয়তা আমার 2। হ্যাঁ, ওই 2 দ্বারা তোমাকে মূলত বুঝাইছে কি যোজনীয়তা 2। তাহলে এটা যেহেতু 1-1 ফরম্যাটে আছে, তার মানে এটা যোজন 2, এটা যোজন 2। সবচেয়ে বড় কথা যোজনীগুলো জানলে ভালো। আর আমাদেরকে প্রশ্ন কি দিয়ে আছে একটু খেয়াল করো, আমাদেরকে এখানে কেএসপি দিয়ে আছে। এই যে কপার সালফেটের কেএসপি মানটা এখান থেকে পাচ্ছি আমরা 6.3 10/36 মোল পার লিটার, এটা পাওয়া যাচ্ছে। তো আমাদের বের করতে বলছে দ্রাব্যতার মান কত, এস কত, এটা বের করতে বলছে। তো খুবই সহজ, ঠিক আগের মতো আমরা আগে রাশিমালা বের করব। তাহলে এটার জন্য দ্রাব্যতার রাশিমালা কি হবে? এটা এস মোল পার লিটার, এটা হবে এস, এটা হবে এস। এখন আমরা এখান থেকে কেএসপি বের করতে চাচ্ছি। তাহলে কেএসপিটা দাঁড়াচ্ছে কি এখানে কপার 2 প্লাসের ঘনমাত্রা, তার সাথে এখানে সালফাইডের ঘনমাত্রা, এটা এর পরিবর্তে লিখতে পারবো এস, এটা পরিবর্তে লিখতে পারবো এস, তাহলে লেখা যাচ্ছে এস স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কেএসপি সমান লেখা যায় এস স্কয়ার। তাহলে এস সমান কি হবে? রুট ওভার কেএসপি না? তাহলে এখানে এস সমান লেখা যায় রুট ওভার কেএসপি, জাস্ট কেএসপি মানটা বসালে আনসার শেষ। দেখো তাহলে এখানে 6.3 কত আসছে? 2 পয়েন্ট। তাহলে দেখো একটু খেয়াল করো, একটু কারেকশন, কেএসপি মানটা ভুল করে আমার 3 লেখা আসছে, আমার 36 হবে। একটু 36 বসা দাও, তাহলে ম্যাথটা কি, ম্যাথের মান কত আসছে? 2.5
50 2.50 10 টু দি পাওয়ার 18। তাহলে দ্রাব্যতা একক কি ছিল এখানে? ওটা যেহেতু মোল স্কয়ার লিটার ইনভার্স 2, তার মানে ওটাকে রুট করলে আবার কি হবে? একটা কমে আসবে পাওয়ার, তার কি হবে? এটা মোল পার লিটার। বুঝতে পারলাম কিনা ম্যাথ? তাহলে এখানে আরেকবার একটু ক্লিয়ার করি, শোনো। এখানে হচ্ছে আমাদের আগের ম্যাথ যেটা করলাম, ওখানে এস দেওয়া ছিল, কেএসপি বের করতাম। এবার কেএসপি দেওয়া আছে, এস বের করতে হবে। ঠিক আগের মতো এই পর্যন্ত আগে সমীকরণ বের করতে হবে, পরপর তুমি এখন হিসাব নিকাশ করে কেএসপি মানটা রুট করতে হবে না কি করতে হবে হিসাব করে বুঝতে পারবে। কেএসপি মান দেওয়া থাকবে, ওটাকে এখন অপারেশন করলে আনসার চলে আসবে। বুঝতে পারলাম?